আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নাম মুস্তাফিজুর রহমান। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি এবং দাখিল নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ব্যাকরণের উপসর্গ দিয়ে শব্দ গঠনের পাঠ নিয়ে। তো আশা করি তোমরা সবাই পাঠটি উপভোগ করবে। চলুন আমরা তাহলে পাঠটি শুরু করি। পাঠটি শুরু করার আগে উপসর্গ কি একটু আমরা জেনে নিই। আমরা পূর্বে আমরা যে পরিচ্ছেদে জেনেছি যে শব্দ গঠন করার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে উপসর্গ। তো উপসর্গ জিনিসটা কি? উপসর্গ হচ্ছে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যখন মূল শব্দের আগে যুক্ত হয়ে অর্থবোধক শব্দ তৈরি করে, তখন তাকে বলা হয়, ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় উপসর্গ। চলো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করি। এখানে একটা আমি শব্দ লিখেছি হার, যার অর্থ হচ্ছে যে পরাজয়, বা আমরা যদি অন্য একটা অর্থ বলি সেক্ষেত্রে হয় অলংকার। তো এটার সাথে যদি আমরা একটা প যুক্ত করে দিই, সেটা হয়ে যায় প্রহার। আমরা যদি আরেকটা যুক্ত করি, হারের সাথে যদি আ যুক্ত করে দিই, সেক্ষেত্রে শব্দটা হয়ে যায় আহার। আরেকটা যদি আমরা উদাহরণ দিই, হারের সাথে আমরা বি যুক্ত করে দিই, সেটা হয়ে যায় বিহার। হারের সাথে যদি আমরা উপযুক্ত যুক্ত করি, সেক্ষেত্রে এটা হয়ে যায় উপহার। এই একটা মূল শব্দ, তার সাথে আমরা এই যে প্র, আ, বি, উপ, এই শব্দ বা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে আমরা নতুন নতুন অর্থবোধক শব্দ পেয়েছি, যেগুলোর প্রত্যেকেই আবার নিজস্ব অর্থ রয়েছে। কিন্তু এই যে প্র, এটার কোনো অর্থ নাই, আ এগুলোর কোনো অর্থ নাই, বি, উপ এগুলোর কোনো নিজস্ব অর্থ নাই। কিন্তু যখনই একটা মূল শব্দের আগে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করছে, তখন তার একটা অর্থ চলে এসেছে। এখানে প্রহার মানি মারা, এখানে আহার মানি হচ্ছে যে তোমার খাওয়া, এখানে বিহার মানি ভ্রমণ, জায়গার নামও হতে পারে, অর্থাৎ বুদ্ধদের মঠও হতে পারে। উপহার মানে হচ্ছে যে কারো গিফট বা প্রীতিসূচক দান হতে পারে। তাইলে এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে, বর্ণ যেমন এখানে একটা বর্ণ, আবার এখানে উপবর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ যখন তৈরি করা হয়, তখন এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলাকে বলা হচ্ছে যে উপসর্গ। এবং এই যে শব্দগুলাকে বলা হচ্ছে যে উপসর্গ শব্দ, সাধিত শব্দ। এবার আরেকটা বিষয় জেনে নিই, এক বা একাধিক উপসর্গ দিয়েও যুক্ত করে উপসর্গ সাধিত শব্দ তৈরি হতে পারে। যেমন আমরা যদি দেখি সম্প্রদান, এখানে সম প্র তা, এই দান শব্দের পূর্বে প্র একটা উপসর্গ, সম একটা উপসর্গ যুক্ত হয়ে সম্প্রদান শব্দটা গঠিত হয়েছে। তা আমরা বলতে পারি যে একটা উপসর্গ দিয়েও শব্দ গঠন করা যেতে পারে, একাধিক দুই বা ততোধিক উপসর্গ যুগে উপসর্গ সাধিত শব্দ তৈরি হতে পারে। তো আমাদের পাঠ্য বইয়ে এখানে কিছু কথা বলা আছে উপসর্গের। এখানে আমি যে কথাগুলো বলছি এখানেও বলা আছে উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে থাকে, যা গুরুত্বপূর্ণ শব্দ তৈরিতে ভূমিকা রাখে। এজন্য বলা হয় উপসর্গে কোনো অর্থ নেই, কিন্তু অর্থের দ্রুততা তৈরি করার ক্ষমতা আছে। কিরকম? আমরা আগে যে দেখেছি, যেমন
এই যে প্রহার, এই প্রহারের মধ্যে প্রটা মারা অর্থে ব্যবহৃত হয়েছে, প্রকৃষ্টরূপে মারা এবং ভালোভাবে মারা। আর এখানে দ্বারা আহার করা বা খাওয়া জিনিসটাকে বোঝানো হয়েছে। এখানে যে এই যে হারের শব্দ, এই যে এবং ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করেছে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে যে, এই জন্য বলা হচ্ছে যে অর্থের দুর্ধতা তৈরি করার ক্ষমতা রয়েছে এই শব্দগুলার। আমরা যদি আরেকটু সামনে যাই, তো দেখতে পাই যে এখানে একটা টপিক আছে, হচ্ছে যে উপসর্গের কাজ কি। এখানে বলা হয়েছে উপসর্গের নতুন নতুন শব্দ করার ক্ষমতা রয়েছে। যেমন এখানে আমরা যেগুলো উদাহরণ দিচ্ছি সেগুলোর মতো উপসর্গের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে অর্থ পরিবর্তন করা। যেমন আমরা দেখি হাজির, হাজির মানে হচ্ছে যে উপস্থিত। এটার সাথে জানলে আমরা যদি একটা উপসর্গ যুক্ত করি গড়, তখন সেটা হয়ে যায় গড় হাজির, অর্থাৎ সেটা হয়ে যায় অনুপস্থিত, যা হাজির বা উপস্থিত এর বিপরীত। তাইলে আমরা দেখতে পাই যে অর্থেরও পরিবর্তন করতে পারে। ঠিক একইভাবে সুনজর, এখানে সুটা অর্থের সংকোচন অর্থে ব্যবহৃত হয়েছে। কিরকম? আমরা যখন নজর বলি তখন আমরা বিরাট একটা অঞ্চল বা জায়গাকে দিকে নজর দেওয়াকে বুঝি। যখন সুযুক্ত হয়ে যায় তখন সেটা নির্দিষ্ট একটা দিকেই নজর দেওয়া, যখন এই জন্য বলা হচ্ছে যে অর্থের সংকোচন, মানে শুধু নির্দিষ্ট একটা দিকেই বলা হচ্ছে। এজন্য আগে তো নজরটা ব্যাপক অঞ্চল জুড়ে ছিল, কিন্তু সু যখন ব্যবহৃত হয়েছে, সুনজর যখন বলা হচ্ছে, তখন একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝানো হচ্ছে, যার কারণে এটা অর্থের সংকোচন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা জিনিস দেখি, পূর্ণ, পূর্ণ দ্বারা আমরা যেমন এক গ্লাস পানির ক্ষেত্রে যদি আমরা বলি পূর্ণ, যদি বলি একটু হালকা কমও থাকতে পারে, কিন্তু আমরা যখন সেটা পূর্বে যে একটা সমযুক্ত করে দিই, সম্পূর্ণ যখন বলবো তখন টিপ টিপ কানায় কানায় বুঝায়। এজন্য মানে পূর্ণ জিনিসটাকে আর একটু ব্রড করে সম্প্রসারিত করেছে অর্থের, এজন্য এটাকে এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে। এবার আমরা দেখি আমাদের সুপরিচিত কয়েকটা উপসর্গ যেখানে অর্থের দ্রুততা রয়েছে এবং কয়েকটা সাদৃ শব্দ এবং বিশ্লেষণ করা হয়েছে। আমরা যদি এখানে যদি দেখি, যেমন আমরা যদি উপসর্গ, যেমন মূল শব্দ হচ্ছে যে কাজ, এই কাজের পূর্বে একটা যখন আমরা যুক্ত করে দিয়েছি তখন শব্দটা হয়ে যায় অকাজ। এখানে এই অটা কিন্তু অনুচিত, অর্থাৎ যেটা উচিত নয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাইলে আমাদের পরীক্ষা আসতে পারে এইরকম, অকাজের মধ্যে অটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তো আমাদের বিষয়টা মনে রাখতে হবে, তখন আমাদের বলতে হবে যে অনুচিত অর্থে। ঠিক একইভাবে বুঝ, মানে বোঝার ক্ষমতা, এইটার পূর্বে যদি আমরা একটা অযুক্ত করে দিই, সেটা অবুধ, যেটা আমাদের বোঝার ক্ষমতা মানে কমকে বোঝায়, এই যে অল্প অর্থে। তাহলে এখানে এই অটা কিন্তু অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষার ক্ষেত্রে এই আমাদের নিয়মগুলো অবশ্যই, মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অতি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অধিক কোন অর্থে ব্যবহৃত, সেগুলো আমাদের পড়ে মুখস্থ রাখতে হবে। এখানে আমি আরো কয়েকটা যদি বলি, যেমন আচার মানে ব্যবহার, সেটা ব্যবহারটা যদি বেশি হয়ে যায় তখন আমরা বলি অত্যাচার। এখানে এই অতিটা অতিরিক্ত বা বেশি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি আরেকটা দেখি, যেমন বৃষ্টি, এটা হচ্ছে মূল শব্দ, এর পূর্বে যদি আমরা অনাযুক্ত করে দিই, অনাবৃষ্টি হয়ে যায়, মানে বৃষ্টি না হওয়া, অর্থাৎ বৃষ্টির অভাব। এখানে এই অনাটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি সৃষ্টি, এটা অর্থ আছে, এটা মূল শব্দ, এটার আগে যদি আমরা অনাযুক্ত করে দিই, অনাসৃষ্টি, যেটা বাজে, মানে মানে যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা ঠিক হয়নি, মানে বাজে অর্থে ব্যবহৃত হয়। এজন্য আমরা বলতে পারি যে এই অনাটা বাজে অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি আরো কয়েকটা যদি দেখি উদাহরণ, এখানে আরো আছে অব, অবি, ও। এখানে দেখা যাচ্ছে যেমন রক্ত, রক্ত, রক্তের আগে যদি আমরা যদি একটা যুক্ত করে দিই,
সেটা আরক্ত হয়ে যায়, মানে ঈষৎ মানে হালকা, রক্তের মতো হালকা আর কি, যেটা ঈষৎ রক্তের মতো লাল, সেটাকে আরক্ত বলা হয়। তাহলে এইখানে এই আটা কিন্তু ঈষৎ হালকা অর্থে মানে রক্তের মতো হালকা হালকা বোঝায়, এটা বোঝায়। আবার আমরা যদি দেখি খাম্বা, খাম্বার আগে যদি আ যুক্ত করি, সেটা আখাম্বা অর্থাৎ সদৃশ, মানে খাম্বার মতো সদৃশ। তাইলে এই আটা এখানে সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি আরেকটা দেখি উপকূল, এই যে কুলটা মানে হচ্ছে তীর, এই তীরের আগে যদি আমরা যদি উপ একটা শব্দ ও আমাদের উপসর্গ যুক্ত করে দিই, তখন হয়ে যায় উপকূল, যেটা কুলের নিকট বোঝায়। আমরা উপকূল বলতে সমুদ্র তীর বলো বা যাই বলো, এটার কাছাকাছি যে অঞ্চলটা সেটাকে বোঝায়, অর্থাৎ নিকট অর্থে। এখানে উপটা নিকট অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি উপগ্রহ, উপগ্রহ বলতে গ্রহের সদৃশ, এখানে উপশব্দটা আমরা যেমন চাঁদকে উপগ্রহ বলি, কিন্তু গ্রহ না, কিন্তু গ্রহের মতো চারদিকে, যেহেতু এটা চারটা যেহেতু পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, মানে একটা সদৃশ মিল থাকার কারণে এটাকে উপগ্রহ বলা হয় চাঁদকে। তার মানে এখানে এই উপটা কিন্তু সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে এই এই জায়গা হয়েছে আমার নিকট অর্থে, আর এইখানেও জিনিসটা ব্যবহৃত হয়েছে সদৃশ অর্থে। তাহলে এখানে দেখা যাচ্ছে এক একটা উপসর্গ এক এক রকম অর্থ আমাদের দিচ্ছে, যা অর্থের দুর্বলতা হিসাবে ধরা হয়। আমরা যদি আরো কয়েকটা যদি দেখি, এইখানে আমাদের এই যে গড়, এই গড়টা হচ্ছে যে আমাদের ফার্সি, আমাদের এখানে বিভিন্ন ধরনের বাংলা, সংস্কৃত এবং বিভিন্ন ভাষার বিদেশি উপসর্গ আছে। এই গড়টা হচ্ছে যে আমাদের বিদেশি উপসর্গ। যেমন হাজিরের আগে যদি একটা গড় যুক্ত করে দিই, সেক্ষেত্রে হয়ে যায় গড় হাজির, অর্থাৎ সেটা আমি আগে বলেছিলাম উপস্থিত, তা আমরা যদি গড় দিয়ে দিই অনুপস্থিত হয়ে যায়, যেটা বিপরীত অর্থ প্রদান করে। তো ঠিকানার পূর্বে যদি আমরা গড় যুক্ত করে দিই, গড় ঠিকানা অর্থাৎ ভিন্ন ঠিকানা হয়ে যায়, এখানে গড়টা ভিন্ন অর্থে। তো এইখানে গড়টা হচ্ছে যে আপনার বিপরীত অর্থে, এই গড়টা হচ্ছে যে আমার ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এরকম আমাদের বিভিন্ন ধরনের, এখানে আরেকটা আমরা উপসর্গ দেখতেছি, সেটা যেমন নিম, এটা কিন্তু একটা বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ। এখানে যেমন নিম রাজি, আমরা একটা শব্দ দেখতেছি, এই রাজি এটা হচ্ছে মূল শব্দ, এর আগে যদি নিম যুক্ত হয়, সেটা অর্ধেক রাজি মানে হালকা রাজি, এই জন্য এখানে অর্ধেক বোঝাইছে। তাহলে এখানে নিমটা অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইরকম অনেকগুলো এখানে আমাদের উদাহরণ আছে, আমাদের সবগুলা পড়ে নিতে হবে। এখানে যেমন পাতি, হাঁসের পূর্বে পাতি যুক্ত হয়ে পাতি হাঁস, অর্থাৎ এখানে পাতিটার ছোট অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি পাতি নেতা, নেতা শব্দের পূর্বে যখন পাতি যুক্ত হয়, মানে ছোট নেতাকে আমরা পাতি নেতা বলে থাকি। সো এইখানে অনেক আমাদের প্রত্যেকটা উপসর্গ কি কোন অর্থে প্রকাশ পেয়েছে, সেগুলো আমাদের এক একটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। চলো এবার আমরা কয়েকটা অনুশীলনী দেখি। এখানে কয়েকটা অনুশীলনী দিয়েছে। এখানে দেশে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ, এখানে কিভাবে বুঝবো যে এই শব্দটা বলেন বা অন্য কোনো শব্দ, কিভাবে বুঝবো যে কোথায় উপসর্গ ব্যবহার করা হয়েছে, আমরা কিভাবে বুঝবো উপসর্গ জিনিসটা? এখানে দেখো, আমরা জানি যে উপসর্গ জিনিসটা শব্দের পূর্বেই বসে, ঠিক আছে? যদি শব্দের পূর্বে বসে সেটাকে উপসর্গ বলা হবে। কার পূর্বে বসে? মূল একটা অর্থবোধক শব্দের পূর্বে বসবে। এখানে আমরা যদি দেখি বিন, বিন অর্থ হচ্ছে তোমার বাদ্যযন্ত্র, সেটার পূর্বে একটা প্রযুক্ত করা হয়েছে, যেটার প্রবীণ অর্থাৎ বৃদ্ধ বোঝায়। তো আমরা বলতে পারি যে এই প্র আর বিন যুক্ত হয়ে, বিনের পূর্বে প্রযুক্ত হয়েছে, তাহলে আমরা এটা কি বলতে পারি? উপসর্গ সাধিত বলতে পারি। তোমরা যদি এগুলোকে ভাঙো, তাহলে এগুলোর অর্থ পাবেন। যেমন কারের অর্থ নাই, এর পূর্বে যে তুমি, এটা হবে না। এটা বাবু, এটা মূল শব্দ, এটার সাথে আনা, এটা পরযুক্ত হয়েছে। বাবুর সাথে যদি আমরা যখন পড়তে পড়বো, সেখানে আমরা পাবো এটা সেলাই, একই রকম। তাহলে এখানে দেখা এটাগুলো পরযুক্ত হয়েছে, বাবুর সাথে আনা যদি যুক্ত করা হয়, বাবু আনা হয় আর কি। তো এটা তো পরযুক্ত হয়েছে, এর মূল শব্দ হচ্ছে যে বাবু। তো আমরা জানি যে উপসর্গ জিনিসটা হচ্ছে যে পূর্বে যুক্ত করতে হয়,
তো এখানে সেক্ষেত্রে এই প্রবীণটা হবে যে আমাদের কি উপসর্গ যোগে গঠিত শব্দ। তার মানে আমরা যদি আরেকটা দেখি, নিচের কোনটি শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা আমাদের অনুশীলনের আগে যেটা পেজ আছে সেখানে আছে। এখানে দেখো, এখানেও না আছে, না আছে, না আছে, না আছে। এখন কি এখানে বলা হয়েছে নাটা, কোন নাটা এখানে অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। যেন আমরা যদি না হক মানে হক নয়, যেখানে পূর্ণ বোঝাচ্ছে না। নাজুক মানে হচ্ছে যে তোমার যেটা অত্যাচার সহ্য করতে বা আঘাত সহ্য মানে দুর্বল, সেখানেও কিন্তু অপূর্ণ বোঝাচ্ছে না। আমরা যদি দাবি যদি বলি না দাবি মানে যেটা দাবি করা যায় না, না এইখানে নাটা ওইভাবে। কিন্তু নালায়েক, লায়েক মানে হচ্ছে যে তোমার প্রাপ্তবয়স্ক, আর নালায়েক মানে হচ্ছে তো অপ্রাপ্তবয়স্ক, মানে মানে অপূর্ণতা মানে পরিপূর্ণ হয় নাই, মানে প্রাপ্তবয়স্ক হয় নাই, সেরকমই বোঝায়। এই জন্য এই নাটা হবে যে তোমার অপূর্ণ অর্থে। তা আমরা বলতে এখানে সঠিক উত্তরটা হবে যে নালায়েক। এরপরের প্রশ্নটা আমরা দেখি, ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপযুক্ত শব্দটি? এখানে আমরা যদি দেখি আখাম্বা, উপকূল, অনভিজ্ঞ, আরক্ত। আচ্ছা, এখানে খাম্বার মধ্যে আটা আমরা দেখেছি আটা সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। উপকূল, এখানে কুলের নিকট, উপটা নিকট অর্থে প্রকাশ পেয়েছে। অনভিজ্ঞ, এখানে বিজ্ঞতার অভাব, অনটা বিজ্ঞতার অভাব হিসাবে ব্যবহৃত। আর এইখানে আটা ঈষৎ অর্থে বেরিয়ে মানে ঈষৎ রক্তিম আরক্ত বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে আরক্ত, অর্থাৎ রক্তের মতো লাল, হালকা। এরপর আমরা দেখি নিচের কোনটি উপসর্গ? এখানে 4টা অপশন দেওয়া আছে, গুলু, গুলু, উপ, টা, উ। এখানে গুলুটা হচ্ছে যে আমরা যখন বহুবচন করি তখন এটা ব্যবহৃত হয়। এখানে টাটা নির্দেশক করতে একটা বা দুইটা এরকম নির্দেশক, টা টি আর্টিকেল হিসাবের মতো। আর ওটা হচ্ছে যুজক করতে ব্যবহৃত হয়, করিম ও রহিম। আর এখানে উপটা এই যে উপকূল, এই যে উপসর্গ মতো করে, এই যে এখানে উপ, এই জিনিসটা এখানে যে কুল, কুলের পূর্বে বসে উপকূল একটা নতুন একটা শব্দ তৈরি করেছে, তাহলে এটা হবে যে আমাদের নির্ণয় উত্তর। এরপরে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে আমরা আগে জেনেছি, যেমন আমরা কয়েকটা শব্দ দেখছি, পাতি নেতা, পাতি হাঁস। দেখেন হাঁস, ছোট হাঁসগুলাকে আমরা পাতি হাঁস বলি, আর ছোট নেতাকে আমরা পাতি নেতা বলি। তো বলতে পারি যে পাতি উপসর্গটি ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। যদি না বুঝে থাকো, আমাদের মেন্টররা রয়েছে সার্বক্ষণিক, তাদের থেকে হেল্প নিতে পারো। আমরা আছি তোমাদের সাথে। দেখা হবে নতুন কোনো পরিচ্ছদে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।